আরআরএম স্টিল নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রঞ্জন শুভ্র। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজকে অতিথি হিসেবে স্টুডিওতে আছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ এবং আমাদের সাথে যুক্ত হবেন দৈনিক যুগান্তরের সিনিয়র সহকারী সম্পাদক মাহবুব কামাল। আপনাকে স্বাগত কামাল উদ্দিন সবুজ। যদি আমাদের শুরুর যেই শিরোনাম সেটি দিয়েই আজকের আলোচনা শুরু করতে চাই। তারেক রহমান একটি দেশের জবাবদিহিমূলক সরকার গঠন করতে চাই এটি বলেছেন তারা, এবং নেতাকর্মীদের কাজ করার নির্দেশ দিয়েছে। বিএনপির এই যে কথা জবাবদিহিমূলক সরকার তারা গঠন করতে চায় যদি ক্ষমতায় যায়, এগুলো কি আসলেই মানে রাজনৈতিক কথার কথা, নাকি সত্যিই বিএনপির এই ধরনের কোনো, বা কতটা পারবে বিএনপি যদি ক্ষমতায় যায় একটি দল ঠিক রেখে এরকম জবাবদিহিমূলক সরকার গঠন করতে পারবে কিনা, এই ব্যাপারে আপনার মন্তব্য একটু শুনে আলোচনা শুরু করতে চাই। ধন্যবাদ। বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমান সাহেব যে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার কথা বলেছেন এবং এই প্রসঙ্গে যে তার দলীয় নেতাকর্মীদেরকে একযোগে কাজ করার কথা বলেছেন, ওটা অত্যন্ত ভালো কথা বলেছেন। কিন্তু কথাটা হচ্ছে যে কথা এক জিনিস, সেটাকে বাস্তবে রূপায়িত করা আরেকটা ভিন্ন একটা জিনিস। আমরা বাংলাদেশের মানুষ আজকে আমরা যদি 2014 সাল থেকে যে পরবর্তীটা নির্বাচন হয়েছে, এই নির্বাচনে কিন্তু বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি। তো কাজেই এবং এই নিয়ে দেশে অনেক আন্দোলন হয়েছে, বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। এই যে একটা 5ই আগস্টের পর বাংলাদেশের মানুষ যে একটা নতুন বাংলাদেশ পেল, যে তারা বসে আছে যে একটা নতুন নির্বাচন হবে, যে এই নির্বাচন হবে অংশগ্রহণমূলক, প্রতিনিধিত্ব অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ, সেই নির্বাচনটা বাংলাদেশের মানুষ দেখতে চায়, ভোট দিতে চায়। এবং এর মধ্যে একটা নতুন জেনারেশন এসেছে, তারা ভোটই দিতে পারেনি, এবং যাদের বয়স মনে করেন 30-এর উপরে, তারা এবং রাজনীতি এবং রাজনীতিবিদদের প্রতি এক ধরনের বিরাগ বা বিতৃষ্ণাও কিন্তু তৈরি হয়েছে। এটা এই কারণে হয়েছে, হ্যাঁ, সেটা লম্বা আলোচনা। আপনি আমাকে যে প্রশ্নটা করেছেন সেটার প্রতি আমি একটু ফোকাস করি। সেটা হচ্ছে যে বিষয়টা হচ্ছে যে এই যে একটা নির্বাচন আমরা সামনে দেখতে পাবো বলে আশা করছি, সেই নির্বাচনটা মধ্যে যে দলগুলি, যেমন এই মুহূর্তে যেহেতু আওয়ামী লীগ সরকার এখন তাদের পতন হয়েছে, তারা কিন্তু এখন খুবই ডিসঅর্গানাইজ, তারা দেশে নাই, তাদের সবাই বাইরে চলে গেছে, তাদের সমর্থক কর্মী সমর্থক কিছু থাকতে পারে। কিন্তু এই অবস্থায় বিএনপি একটা অ্যাডভান্টেজিয়াস পজিশনে আছে বড় দল হিসাবে। তো ন্যাচারালি এটা একটা সবার মনের মধ্যে বিষয়টা আছে যে একটা নির্বাচন হলে বিএনপি হয়তো ক্ষমতায় যাবে, সেটা অ্যালায়েন্স করে হোক বা এককভাবে হোক, সেটা একটা ভিন্ন আলোচনা। আমার কথাটা হচ্ছে এই যে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করার জন্য একটি সুষ্ঠু নির্বাচনই কিন্তু গ্যারান্টি নয়। আমরা মনে করি একজন সংবাদকর্মী হিসাবে, একজন নাগরিক হিসাবেও, যে আপনার প্রতিটি স্তরে, যেমন এটা শুরু থেকে মনে করেন পার্টি থেকে তাদের যে নমিনেশনগুলি হবে, নমিনেশনগুলো একটা ইম্পর্টেন্ট ব্যাপার। কারণ যে লোকগুলোকে নমিনেট করবে সেই লোকগুলোর মধ্যে সেই কোয়ালিটি আছে কি না, তারা নিজের বিবেকের কাছে তারা অতটুকু পরিষ্কার কিনা যে হ্যাঁ তারা নির্বাচিত হলে পার্লামেন্টে বা বাংলাদেশ, কারণ একবার নির্বাচিত হয়ে গেলে মানুষের সঙ্গে কিন্তু আর সম্পর্ক নাও থাকতে পারে, সরকারে চলে গেল, কিন্তু এবারটা মানুষ ওভাবে চায় না যে আপনি একবার ভোট নিলেন, আবার 5 বছরে আপনার আর কোনো জনগণের সঙ্গে তেমন কোনো খুব একটা ইয়ে নাই। কারণ জনগণকে প্রতি পদে পদে যেই সরকার প্রতিষ্ঠিত হবে তাদেরকে জবাবদিহিতার আওতায় আনার জন্য এই মেকানিজমটা কিন্তু নাই কিন্তু বাংলাদেশে। তো সেটা আনার জন্য দলের কাজ হবে অনেকগুলি কাজের মধ্যে, একটা নমিনেশন একটা ইম্পর্টেন্ট ব্যাপার, এবং মানুষ ওরকম এবং কিছু ট্যালেন্ট হান্ট করারও দরকার। এবং রাজনীতিবিদরা, রাজনীতি কর্মীরা, ঠিক আছে, সেখানে ওই ধরনের লোকজনকে দেওয়া উচিত যারা নিজেকে স্যাক্রিফাইস করে সত্যিকার অর্থে জনগণের জবাবদিহিতার প্রতি কি তারা ফোকাস করবে। এটা কিন্তু কথার কথা না, কাজে প্রমাণিত করতে হবে। কারণ আপনি যদি কাজে প্রমাণিত না করেন, আপনি 2 মাসের মধ্যে 6 মাসের মধ্যে এটা বুঝে যাবে। তারপরে হচ্ছে মনে করেন যখন গভর্নমেন্ট ফর্ম হলো, যারা নর্মালি যারা মন্ত্রিসভা হলো বা অন্যান্য জায়গায় যে রিক্রুটমেন্টগুলি হলো, প্রত্যেকটা রিক্রুটমেন্ট শুধু মন্ত্রী এমপি নয়, প্রত্যেকটা রিক্রুটমেন্ট যাতে যোগ্য, সৎ এবং কমিটেড লোকজন হয়। এবং সত্যিকার অর্থে যারা বাংলাদেশের যে অবস্থা এখন 53 বছরে যে জায়গায় এসেছে, বাংলাদেশ তো অনেক এগিয়েছে, অনেক পিছিয়েও তো গেছে। আমাদের তো এখন কম্পিটিশনটা হচ্ছে
সারা পৃথিবীর সঙ্গে কম্পিটিশন, সেই কম্পিটিশনে টিকতে হলে আপনাকে স্পিড অনেক বাড়াতে হবে। কারণ গত 15-16 বছরে আমরা যেই অবস্থা দেখেছি যে বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে, নির্বাচন প্রক্রিয়া ধ্বংস হয়ে গেছে, অর্থনীতি ধ্বংস হয়ে গেছে, কাজে একটা ধ্বংসস্তূপের মধ্যে আমরা আছি। মিডিয়ার স্বাধীনতাও আমরা ছিল না। তো কাজে সবগুলি জিনিস এটা কিন্তু একটা সাংঘাতিক একটা চ্যালেঞ্জের ব্যাপার। তো এই জায়গায় জবাবদিহি আপনাকে করতে হলে এইভাবে আপনাকে নির্বাচনটা করতে হবে, যে নির্বাচনটা শেষ হওয়ার পরে, সরকার গঠিত হওয়ার পরে, এবং আমি মনে করি যে সরকারটা যেমন বিএনপি এর আগে বলেছে, তারেক সাহেব নিজেই বলেছেন যে তারা আপনার কি বলে সবাইকে নিয়ে সরকার গঠন করবেন। এটা একটা ভালো উদ্যোগ, কিন্তু সেখানের মধ্যে স্ক্রিনিং করতে হবে। যে আমি মনে করি যে যাদেরকে সরকারে আনলে, যাদেরকে মন্ত্রিত্ব দিলে, এখানে কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। আমি কার সঙ্গে আমার খাতির বেশি, কার সঙ্গে আমার পরিচিত বেশি, সেটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে যে হু ক্যান ডেলিভার, হু ক্যান রিয়েলি ফেস দ্য চ্যালেঞ্জেস, নিরপেক্ষতার একটি জায়গা সেখানেও রাখতে হবে, চ্যালেঞ্জেস অফ দ্য কান্ট্রি এন্ড দ্য পিপল। জি, কামাল উদ্দিন সবুজ, নিশ্চয়ই শুনবো আপনার কাছ থেকে। আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে, ফিরে এসে আরো নানা প্রসঙ্গে আপনার সাথে আমাদের কথা হবে। আরআরএম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে একটা বিরতি নিচ্ছে, ফিরছি শিগগিরই, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত আরআরএম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে। আমার সাথে আগে থেকেই যুক্ত আছেন কামাল উদ্দিন সবুজ, এবং এই মুহূর্তে আমার সাথে যুক্ত হয়েছেন দৈনিক যুগান্তরের সিনিয়র সহকারী সম্পাদক মাহবুব কামাল। মাহবুব কামাল, আপনাকেও স্বাগত। আমি আবারও একটু যেতে চাই কামাল উদ্দিন সবুজ, আপনার কাছে আপনার কথার সূত্র ধরে একটা প্রশ্ন করতে চাই। আপনি নির্বাচনের কথা বলছিলেন, যে আপনি বলছিলেন যে যেহেতু আওয়ামী লীগের বেশিরভাগ নেতাকর্মীর এই পলাতক, বিদেশে অনেকেই, সেই ক্ষেত্রে নির্বাচন হলে বিএনপির একটি জয়ের সম্ভাবনা থাকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্ম, তারা একটি অভিযোগ করেছে যে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করা হচ্ছে, বা ফ্যাসিবাদী যেই দল তাকে ফেরানোর চেষ্টা করা হচ্ছে, এবং এটির পরিণতি তারা হুঁশিয়ারি দিয়েছে যে এটি ভয়াবহ হবে। এরকম কোনো লক্ষণ কি আপনারাও দেখছেন, বা আপনার পর্যবেক্ষণটা একটু শুনতে চাই? সত্যি কি ফেরানোর চেষ্টা করা হচ্ছে? হ্যাঁ, আমার সঙ্গে অনেকে দ্বিমত পোষণ করতে পারেন, তবে গত 4 মাস ধরে, বিশেষ করে ডক্টর ইউনূসের নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর অনেকগুলি আলামত আমরা দৃশ্যমান হয়েছে, যেগুলো আওয়ামী লীগ অনেক কিছুর বাংলাদেশকে অস্থিতিশীল করার পাশাপাশি পতিত আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আনারও প্রচেষ্টা চলছে বলে মনে হয়। এবং এটার কতগুলি দৃশ্যমান হচ্ছে। একটা হচ্ছে যে আপনি দেখেন, বাংলাদেশে তারা তেমন কর্মকাণ্ড করতে না পারলেও শেখ হাসিনা ভারত থেকে বসে বসে বাংলাদেশ বিরোধী, বাংলাদেশের বিদ্বেষমূলক তারা বিভিন্ন, এর আগে বিভিন্ন ভিডিও লিকেজের কথা বলেছে। আসলে এগুলি লিকেজ না, সেগুলা উনি নিজে ওনার সিদ্ধান্ত নিয়ে তারা এগুলি প্রচার করেছে, এবং সেগুলো আমরা শুনেছি, সেগুলো নিয়েও নানা আলোচনা হয়েছে। এর মধ্যে লন্ডনে একটি প্রোগ্রাম করেছে, যেটার মধ্যে একটা দলীয় সভা করেছে, যেখানে উনি ভার্চুয়ালি বক্তৃতা দিয়েছেন, সেখানেও বিদ্বেষমূলক কথা বলা হয়েছে। এবং এই যে চেষ্টাগুলি, এইটা কিন্তু আবার দেখেন অ্যাট দ্য সেম টাইম, এই যে মানে ওখানে উনি বক্তৃতা দিলেন, এগুলো কিন্তু ভারত থেকে বসে করা হচ্ছে এবং ওখান থেকে অ্যালাউ করা হচ্ছে। তো ইনি এরকম একটা গণ অভ্যুত্থানের পরে যিনি সেভ এক্সিট নিয়ে ভারতে চলে গেলেন, আবার ভারত থেকে ওখান এই কর্মকাণ্ড পরিচালনা করছেন। এর মধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী কালকে এসে ঘুরে গেলেন। উনি বাংলাদেশের সঙ্গে মানে যেই বাংলাদেশের সঙ্গে যে ডিপ্লোম্যাটিক রিলেশন যে এখন তলানিতে চলে গেছে, সেটাকে রিভাইভ করার কথা বললেন। আবার অ্যাট দ্য সেম টাইম এই কাজগুলি হচ্ছে। কাজে কথায় আর কাজের কোনো মিল নেই এখানে। বাংলাদেশের মানুষ যেটা দেখে, শেখ হাসিনা বা আওয়ামী লীগের সঙ্গে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে যোগসাযোগে এই কাজগুলি হচ্ছে। কারণ আওয়ামী লীগের সেই শক্তি বর্তমানে বাংলাদেশে নাই যে যারা আবার ব্যাক করতে পারে, অন্তত রাজনৈতিকভাবে। এটা দীর্ঘ সময়ের ব্যাপার, আমি জানি না দীর্ঘ সময়ে কী হবে, সেটা লম্বা আলোচনা। তো ভারতের এই যে বিষয়গুলি, যে আপনি জানেন যে এর মধ্যে ভারতের নানা বিষয় নিয়ে বাংলাদেশের মানুষ অলরেডি, আপনি দেখেন প্রফেসর ইউনূস নিজেই বলেছেন পরশুদিন যে তারা মনে করেছে যে আমরা ঘুমিয়ে পড়েছি, আমরা অবসরে চলে গেছি, আমরা জেগে নাই। কিন্তু তারা এটা ভুল করছেন। বাংলাদেশের মানুষ যদি আবার ফেসিবাদ ফিরে আসতে চায়, তাহলে লক্ষ লক্ষ মানুষ রাজপথে আবার নেমে আসবে। এবং এটা হচ্ছে প্রফেসর ইউনূসের কথা। এরপরে হচ্ছে কিছুদিন আগে আপনি এটা আমরা সবাই জানি যে বাংলাদেশের সকল রাজনৈতিক দল এবং ধর্মীয় নেতারা সহ শুরু করে এবং সংখ্যালঘু নেতারা পর্যন্ত আপনার প্রফেসর ইউনূসের সঙ্গে সর্বদলীয় বিভিন্ন মিটিং করেছেন। মিটিংয়ের মাধ্যমে তারা ঐক্যমতে করেছেন যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে যে ভারতের যে বাংলাদেশ বিরোধী অবস্থান এবং তার সঙ্গে তার দোষরা, সেটার ব্যাপারে তারা
সবাই ঐক্যমত এভাবে রুখে দাঁড়াবে, তাদের রাজনৈতিক আদর্শ ভিন্নতা থাকা সত্ত্বেও। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা বলেছে, তারা নিশ্চয়ই এমন কোনো ইন্ডিকেশন পেয়েছে যে এই দেশে আবার ফেসিবাদ ফিরে আসতে পারে, কিন্তু ফেসিবাদ দিয়ে একা ফিরে আসতে পারে না। তাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথার মধ্যে তারা সেনাবাহিনীর কথা বলেছে। জি জি, তো সেনাবাহিনীর কথা যদি বলে থাকে, আমি জানি না তাদের কাছে এমন কোনো ইনফরমেশন হয়তো থেকে থাকতে পারে, কিন্তু এটা দুঃখজনক হচ্ছে যে সেনাবাহিনী হোক অন্য বাহিনী হোক, তা মনে করেন যারাই আসুক এদের সঙ্গে যারা, বিষয়টা কি, বিষয়টা তাদের জনপ্রিয়তা নাই, কিন্তু তারা এইসব শক্তিশালী টুলসগুলো ব্যবহার করে কোনো না কোনোভাবে তাদের আসতে হলে তো বাংলাদেশে একটা বড় ধরনের ডিসরাপশন করতে হবে, বা যেটা বাংলাদেশের মানুষ চায় না। জি একদম, জি একদম পরিষ্কার। কামাল উদ্দিন সবুজ, আমি নিশ্চয়ই ফিরবো আপনার কাছে অন্য প্রসঙ্গে, একটু যেতে চাই মাহবুব কামালের কাছে। মাহবুব কামাল, জয় বাংলা আর বাংলাদেশের জাতীয় স্লোগান নয়, এবং রাষ্ট্রপক্ষের আবেদনে হাইকোর্টের রায় স্থগিত করেছে আপিল বিভাগ। এই ব্যাপারে আপনার একটু, আমি যদি শুরুতে একটু মতামত শুনতে চাই। সরি, আমার একটু লেট হয়ে গেল। অ্যাকচুয়ালি উই আর লিভিং ইন এ ডাইং সিটি। আমরা একটা মৃতপ্রায় শহরে বাস করছি, আমার দেরি হয়ে গেল। যাই হোক, প্রথমে আমি আদালত সম্পর্কে একটু বলে নিই 2-1 মিনিট। সেটা হচ্ছে, আদালত কিন্তু নিজে কিছু করেন না, আদালতে উপস্থাপন করা হয় কোনো বিষয় এবং আদালত এটা নিষ্পত্তি করেন তথ্য প্রমাণের। হ্যাঁ, তো কখনো কখনো আদালত মানে নিয়মের বাইরে গিয়ে কনসায়েন্সকে অ্যাপ্লাই করেন, যে এই রায়টা দিলে সমাজে যদি আনরেস্ট তৈরি হয়, সমাজে যদি একটা সংঘর্ষ তৈরি হয় ইত্যাদি, সেক্ষেত্রে উনি একটা বিবেচনা করেন, মানে বিচারপতি। যেমন আমেরিকাতে কি হয়, হোয়াইট এবং ব্ল্যাকদের দাঙ্গা হতে পারে বা এক ধরনের মানে সংঘর্ষ হতে পারে, সে ধরনের রায় দেওয়ার সময় কিন্তু আদালত চিন্তা করে এবং মানে তার কনসায়েন্সটা এখানে অ্যাপ্লাই করে। এটা তার সোশ্যাল রেসপন্সিবিলিটি। তো এখানে সুতরাং আমি আদালত নিয়ে কোনো প্রশ্ন করব না, মানে আদালতের প্রতি সম্মান রেখেই আমি কথা বলবো। দেখেন, একে একে নিভছে দেউটি, একটা একটা করে প্রদীপ নিভে যাচ্ছে, এবং আমি আসার আগে শুনলাম যে 16ই ডিসেম্বর কুচকাওয়াজ হবে না। মানে আমার কাছে এগুলো খুব মানে একটা অ্যাবসার্ড ব্যাপার মনে হচ্ছে আর কি। কেন কুচকাওয়াজ হবে না? তাহলে কি সেনাবাহিনীকে, মানে সেনাবাহিনী যাতে মুক্তিযুদ্ধের চেতনায় অনুপ্রাণিত হতে না পারে সেই কারণে? যেটার সাথে আপনার এই যে সমন্বয়কদের কথা একটা মিল পাওয়া যাচ্ছে, তারা বলতেছে সেনাবাহিনীকে ব্যবহার করে ফেসিবাদ আবার আসবে। সো এই জিনিসগুলি খুব মানে ফিশি মনে হচ্ছে আমার কাছে। যাই হোক, এখন কথাটা হচ্ছে এই যে জয় বাংলা যে মানে জাতীয় স্লোগান হিসেবে বাদ দেওয়া হলো, এটা কি কারণে? মানে আমি কিছু যুক্তি দেখিয়েছে যে মুক্তিযুদ্ধের সময় আরো স্লোগান ছিল। আমি বলি, জয় বাংলার স্লোগান কিন্তু আওয়ামী লীগের না। জয় বাংলার স্লোগানটা হচ্ছে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা যেভাবে ছাত্ররা করেছে, জয় বাংলার স্লোগানটা ছাত্রদেরই। এটা 68 না 69-এর শিক্ষা দিবসের আগে মধুর ক্যান্টিনে একটা সভা হচ্ছিল, সেখানে তখনকার ছাত্রলীগের নেতা আফতাবউদ্দিন আহমেদ, উনি প্রথমে জয় বাংলা স্লোগানটা বলেন। তারপরে এইটা পরবর্তীকালে আমাদের 69 এবং আমাদের মুক্তিযুদ্ধের সময় একটা প্রেরণামূলক একটা মানে হয়ে যায়। আজকে আমি বলছি, আফতাব ভাই হয়তো কবরে শান্তি পাচ্ছেন, কারণ আফতাব ভাই শেষ জীবনে এসে মুক্তিযুদ্ধ বিরোধী চেতনার উনি জাতীয় সঙ্গীত পর্যন্ত পাল্টাতে বলেছিলেন। যাই হোক, উনি বোধহয় আজকে শান্তি পাচ্ছেন যে আমার উদ্ভাবিত জয় বাংলা আজকে আর বাংলাদেশে নাই। মানে এটা আমি দুঃখ করে বলছি আর কি। দেখেন, এই যে বিষয়গুলো হচ্ছে, এটার কারণটা কি? এগুলো তো নন ইস্যু, ইন্টারিম গভর্নমেন্টে তো এগুলি কাজ না। আর আমি তো বুঝি সেটা হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চেতনা আর মুক্তিযুদ্ধের চেতনা, এটা কনফ্লিক্টিং না, এটার মধ্যে তো কোনো বিরোধ নাই। হ্যাঁ, দুইটাই তো আপনার এক ধরনের ফ্যাসিবাদ, এক ধরনের স্বৈরশাসনের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে, তাই না? কোনো কনফ্লিক্ট তো নাই। এই কনফ্লিক্টটা কেন তৈরি করা হচ্ছে আমি তো এইটাই বুঝতে পারতেছি না। মানে 24কে স্বীকার করলে 71কে বাদ দিতে হবে, এই আইডিয়াটা তো আমার মানে আমি পার্সোনালি এটা বুঝি না আর কি। মানে আমি এত বোকা যে আমি বুঝতে পারতেছি না। এখন যে অবস্থায় দাঁড়িয়েছে আর কি, যে ধরেন যে মানে তাইলে কি একটা সিভিল ওয়ারের দিকে বর্তমান সরকারটা নিয়ে যাচ্ছে, এবং এই সিভিল ওয়ারে মানে মুক্তিযুদ্ধের পক্ষে যারা আছে তাদেরকে ধ্বংস করে দেওয়া হবে? তো বলেন, আমরা লাইনে দাঁড়াই, আমাদের গুলি করে মেরে ফেলেন। আমরা যারা মুক্তিযুদ্ধের প্রজন্ম, আমরা লাইনে দাঁড়াই, আমাদেরকে গুলি করে মেরে ফেলেন। এগুলির তো দরকার নাই। হ্যাঁ, এত কিছু তো দরকার। আজকে যে ফেসবুকে জয় বাংলা জয় বাংলা জয় বাংলা সয়লাভ হয়ে গেল, এইটার ব্যাখ্যা কি? আজকে ফেসবুক খুলেন, আপনি দেখবেন সব জায়গায় জয় বাংলা জয় বাংলা জয় বাংলা। জয় বাংলার সাথে
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কনফ্লিক্টটা কোন জায়গায়? একটা তো দ্বন্দ্ব থাকতে হবে যে এই কারণে জয় বাংলা থাকা চলবে না, একটা কনফ্লিক্ট থাকতে হবে না? আমি তো কোনো কনফ্লিক্টই দেখি না। তারপরও দেখেন নন ইস্যুকে ইস্যু বানিয়ে মানে প্রফেসর ইউনুস উনি বারবারই বলেন যে আমরা একটা ফ্যামিলি, সেদিনও বললেন আমরা একটা ফ্যামিলি, আমরা ঐক্য চাই। এইভাবে উনি ঐক্য করবেন? এইভাবে সম্ভব? এটা উনি ডিভাইড করতেছেন নেশনকে ডিভাইড করে উনি যারা ক্রিমিনাল, শেখ হাসিনা বিচার হচ্ছে, শেখ হাসিনা বা তার সাঙ্গপাঙ্গরা যারা ক্রিমিনাল, যারা স্বৈরশাসন করছে তাদের বিচার প্রক্রিয়া চলতেছে, তারা দণ্ডিত হবে, তারা হবে, তারা আমাদের ন্যাশনাল যে ঐক্য তার বাইরে থাকবে, তারা দণ্ডিত, কারাগারে চলে যাবে। তা আমরা কি দোষ করলাম? আমরা যে মুক্তিযুদ্ধের প্রজন্ম, আমরা যে একটা স্বাধীনতা আকাঙ্ক্ষা আমাদের আছে, হ্যাঁ, মানে স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসাবে আমাদের যে গর্ব, মুক্তিযুদ্ধের মধ্যে যে গর্ব প্রতিষ্ঠিত, সেইটা কেন আমরা এইভাবে ডিফেম হতে দেখব? এটার তো কোনো মানে হয় না। ক্রিমিনালদের জন্য আমরাও কি এটা মানে আমাদের মনোকষ্টে ভুগবো? আমার তো আজকে সাংঘাতিক মনোকষ্ট হয়েছে। এবং বিএনপির যে সমস্ত মুক্তিযোদ্ধা বন্ধু আছে আমার, তারা তো আমাকে যা বলতেছে যে কামাল এটা কি, মানে এইটা কি হচ্ছে এটা, হ্যাঁ, আমরা তো মানে এটা চাচ্ছি না। তারা কিন্তু বিএনপি করে এবং বিএনপির বড় ধরনের নেতা তারা, হ্যাঁ। তো এই যে ব্যাপারগুলো, মানে এগুলো আমার কোনো দেখেন, জয় তো একটা বাংলা শব্দ, এটার সাথে বাংলা আছে, তাই না? তা জয় যদি এটা মানে যদি বলেন যে এটা হিন্দুয়ানি শব্দ, তাইলে তোরা সব জয়ধ্বনি কর। কথা বলা হয়েছে যে দলীয় স্লোগান এটা আসছে, আমি বলছি নজরুলের যে কবিতা তোরা সব জয়ধ্বনি কর, এটা নিষিদ্ধ করে দেন। তোরা সব জয়ধ্বনি কর এটা নিষিদ্ধ করে দেন, ওখানে তো জয় আছে, তাই না? আর বাংলা তো আমাদের দেশটার নামই তো বাংলাদেশ, তা বাংলাদেশের সঙ্গে বাংলাকে কিছুটা মানে অর্ধেক করে এটার সঙ্গে জয় লাগানো হয়েছে। তো এইটা কি মহাভারত অশুদ্ধ হয়ে গেল? এটা তো মানে আমি বুঝতে পারতেছি না। তার মানে এটা বোঝা যাচ্ছে যে মুক্তিযুদ্ধে যেহেতু এই স্লোগানটা ছিল, এই কারণে এই স্লোগান আর রাখা যাবে না, একদম। আচ্ছা, তারপরে আপনি কি যেন বলতেছিলেন? যে যুক্তি হিসেবে বলা হয়েছে দলীয় স্লোগান কিনা এবং গণমানুষের মতামত নেওয়া। আমি বলছি আওয়ামী লীগ যত অপকর্ম করছে তার মধ্যে একটা অপকর্ম হলো এই জয় বাংলা স্লোগানকে পার্লামেন্টে এটা পাশ করানো হয়েছে। যে স্লোগান মানুষের হৃদয়ে আছে সেই স্লোগানকে তো আর পার্লামেন্টে আলাদা করে দরকার নাই। আর ছিল বলে আজকে বাতিল করতে পারলো, না থাকলে আর বাতিলের প্রশ্ন উঠতো না। এটা তো আমাদের হৃদয়ে আছে, আমরা যারা মুক্তিযুদ্ধের প্রজন্ম, আমাদের হৃদয়ে আছে এটা। তো এইটা পার্লামেন্টে কেন পাশ? এটা একটা অপকর্ম করছে আওয়ামী লীগ, এবং এই অপকর্ম করছে কারণেই আজকে জয় বাংলার স্লোগান নিয়ে আজকে আমাদের এত আমাদের খারাপ লাগতেছে। ওটা যদি জাতীয় স্লোগান না থাকতো হয়তো, তাহলে তো আজকে বাতিলের প্রশ্ন উঠতো না, আমাদের হৃদয়ে থাকতো, আমরা যখন ইচ্ছা তখন বলতাম। হ্যাঁ, এটা বিরাট মানে অপকর্ম করে গেছে আওয়ামী লীগ। যাই হোক, এখন কথাটা হচ্ছে আমার মানে শেষ কথা যেটা হচ্ছে সেইটা হচ্ছে যে এখন আমরা একটা জিনিস বুঝতেছি যে প্রফেসর ইউনুসের যে নিউ ইয়র্কের যে কথাটা, হ্যাঁ, যে মিটাকুলাসলি ডিজাইন, আমার তো মনে হচ্ছে সেই মানে ওরকম একটা ডিজাইন বোধহয় আমরা মানে এটা বাস্তবে ম্যাটেরিয়ালাইজ করা হচ্ছে যে এই জাতিকে ডিভাইড করে মানে প্রো লিবারেশন ফোর্স মানে যে সমস্ত এলিমেন্টগুলো আছে সেগুলোকে এলিমিনেট করতে হবে। হ্যাঁ, পরে এটা আমার কাছে তাই মনে হচ্ছে, কারণ এগুলোর কোনো দরকারই ছিল, এগুলো নন ইস্যু। ইন্টারিম গভর্নমেন্ট করবে, দ্রব্যমূল্য কমাবে, ইন্টারিম গভর্নমেন্ট ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন। আমি শুনবো এই প্রসঙ্গে আসলে কি করা উচিত এই সরকারের, সংস্কার বলেন, সংস্কারের বাইরে বলেন, সেগুলো নিয়ে। আর আমি এই জয় বাংলা প্রসঙ্গে একটু কামালউদ্দিন সবুজ আপনার কাছে যাব, কিন্তু একটা বিরতি থেকে ফিরে এসে দুজনেই থাকুন আমার সাথে। আরআরএম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছে শিগগিরই, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত আরআরএম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে। আজকে আমরা কথা বলছি নানা বিষয়ে। আমার সাথে স্টুডিওতে আছেন কামালউদ্দিন সবুজ এবং মাহবুব কামাল। মাহবুব কামাল, আপনার কাছে আমি শুনছিলাম সংস্কার, নির্বাচন এবং জয় বাংলা সহ নানা বিষয়ে, এগুলো নিয়ে আমি আরেকটু শুনবো আপনার কাছে। আমি একটু কামালউদ্দিন সবুজের কাছে শুনে আসতে চাই যে আপনার একটু পর্যবেক্ষণ শুনতে চাই যে এই যে জাতীয় স্লোগান হিসেবে বাদ দেওয়া হলো, এই ব্যাপারে আপনি কি বলবেন? না, এটা তো সুপ্রিম কোর্টের অ্যাপিল বিভাগ এটাকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। এখন কথা হচ্ছে যে এটা তো আওয়ামী লীগ সরকার যখন ছিল তারা এই জিনিসটাকে ফর্মালাইজ করেছে পার্লামেন্টের মাধ্যমে। তো এই যে জয় বাংলা স্লোগান যদি জাতীয় স্লোগান হয়, অনেকক্ষণ ধরে নিলাম, তাহলে এটার কি খুব দরকার ছিল এটাকে করার জন্য? এটা যদি কোনো কিছু তো আপনার মানুষের উপর ইম্পোজ করতে পারেন না। আপনাকে যদি ভালোবাসে মানুষ, এগুলো কতগুলি বিষয় আছে, তাহলে মন থেকে ভালো আসতেছি। আমি আমার পয়েন্টে আসতেছি।
এই যে মনে করেন এটা করে করে আপনি আসলে তাহলে আওয়ামী লীগের মধ্যে ওই ভীতিটাই ছিল এবং ওইটাই সম্ভবত সত্য যে জয় বাংলা স্লোগান বাংলাদেশের এখন বেশিরভাগ মানুষ আর গ্রহণ করে না। এটা আমি ভিন্ন আলোচনায় যাচ্ছি, ওটা বলি গ্রহণ করে না এই কারণে, কারণ জয় বাংলা স্লোগানের যে স্পিরিটের কথা বলা হচ্ছে সেই স্পিরিট থেকে আওয়ামী লীগ এটাকে মিস ইন্টারপ্রিট করতে করতে দূরে চলে গেছে, সেই জন্য মানুষ গ্রহণ করে নাই, সেই জন্য তাদেরকে এটাকে ইম্পোজ করতে হবে। তো তেমনিভাবে দেখেন 16 বছর কি মুক্তিযুদ্ধের চেতনা, তো মুক্তিযুদ্ধের চেতনা তো 16 বছর আওয়ামী লীগই ধ্বংস করেছে। গণতন্ত্র ইলেকশন করেছে, তারা কি মিডিয়া স্বাধীনতা দিয়েছে? আমরা তো ফাইট করেছি। তারা কি ইয়ে করেছে বা বাংলাদেশের সব প্রাতিষ্ঠানিক সব কিছুতে ধ্বংস করে দিয়েছে, আদালত থেকে শুরু করে সব কিছুতে ধ্বংস করে দিয়েছে। তো এবং যে দেশের আদালতের মানে চিফ জাস্টিসের দেশ ত্যাগ করতে বাধ্য হয় গোয়েন্দা সংস্থাকে মানে ব্যবহার করে, তো কাজেই এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা বলা হচ্ছে, বঙ্গবন্ধুকে তো যতটা না মানুষ ডিসলাইক করে তার চেয়ে বেশি আওয়ামী লীগই বেশি ডিসলাইক করাতে বাধ্য করেছে, কারণ বঙ্গবন্ধুকে আওয়ামী লীগই শেষ করে দিয়েছে। আর এত জায়গায় বঙ্গবন্ধু 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 করতে, এগুলো পৃথিবীর কোনো দেশের ইতিহাসে নাই। বঙ্গবন্ধু পৃথিবীতে বহু নেতা, বহু রাষ্ট্রপ্রধান, বহু সরকার প্রধান, আরও অনেক অনেক নাম করা আছে যারা, সেই যে আমরা লেনিনের কথা বলেন, মাও সেতুংয়ের কথা বলেন, আপনি জান না চীনের কথা, চীনে কি সারাক্ষণ মাও সেতুং করতেছে, লেনিন করতেছে, সেই লেনিনের মূর্তিও তো ভেঙে দেওয়া হয়েছে। আমার কথাটা হচ্ছে যে কোনো কিছুকে ইম্পোজ করতে হয় না, সেই ইম্পোজ করতে গেলেই কোনো না কোনো সময় এগুলো আসবে। আর তো জেনারেশন চেঞ্জ হচ্ছে, ইউ ক্যানট জাস্ট ইম্পোজ, কারণ এখন থেকে 50 বছর আগের জেনারেশনের এখন জেনারেশন। আর একটা জিনিস যেটা উনি বলেছেন যে মুক্তিযুদ্ধের ব্যাপারে কিন্তু আমি মনে করি না যে বাংলাদেশের মানুষের মানে অ্যাকসেপ্টিং ফিউ, আমি জানি না, এটা আমার বিবেচনা, যারা বাংলাদেশের 1 কোটি লোক ভারতে আশ্রয় নিয়েছে, আমরা কি বাংলাদেশের কি 1 কোটি লোক কি মুক্তিযুদ্ধের সমর্থক? মোটেই না। আমি যদিও খুবই ছোট ছিলাম তখন, আমি এটা মনে করি না, কারণ বাংলাদেশের ভিতরেও বেশিরভাগ লোকই মুক্তিযুদ্ধকে সমর্থন করেছে। তাহলে সেই মুক্তিযুদ্ধকে আপনার সবাই মুক্তিযুদ্ধ বলতে হবে, অ্যাকসেপ্ট যারা রাজাকার ছিল, যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল তারা ছাড়া। আপনি যদি সেটাকে মনোপোলাইজ করেন যে মানে না এটা আমারই একমাত্র ইয়ে, তখনই যখন বিপত্তিটা আসে। এবং সেই জায়গায় প্রত্যেক জায়গায় দেখেন আওয়ামী লীগ কাজটা করেছে এবং করে করে আজকে তাদের এই অবস্থায় জায়গায় বিভক্তি তো তারাই করেছে। তো কাজে আমার কথাটা হচ্ছে শেখ মুজিবের প্রতি মানুষের যতটুকু না ভালোবাসা ছিল তার অর্ধেকের অর্ধেক কমিয়ে দিয়েছিল আওয়ামী লীগ নিজেই। একদম পরিষ্কার। মাহবুব কামাল না, ব্যাপারটা হলো কি শুনেন, আমার কথাটা হচ্ছে আমি তো মানে উইথ ফুল রেসপেক্ট টু আওয়ার সুপ্রিম কোর্ট, আমি বলতেছি যে এই বিষয়টা আপনারা আদালতে তুললেন কেন? আদালতে মানে তোলার দরকারটা কী ছিল? এবং বিচার বিভাগকে মানুষের সামনে এইভাবে মানে আমি অনেকেই তো অশ্রদ্ধা করা শুরু করছে, কেন বিচার বিভাগকে এভাবে প্রশ্নের মুখ ফেললেন? এইটা তো আদালতে তোলাই উচিত ছিল না, এটা এই জিনিসটা নিষ্পত্তির জন্য তোলাই উচিত ছিল না। আর আচ্ছা, আদালত একটা পর্যবেক্ষণ দিতে পারতেন, সেটাও কেন দিল না আমি বুঝলাম না, যে এটা জাতীয় স্লোগান না, তবে সবাই দিতে পারবেন। এটা মানে ফর্মালি এটা জাতীয় স্লোগান থাকলো না, তবে সবাই দিতে পারবে, এটা এরকম একটা পর্যবেক্ষণ দিলেও কিন্তু কিছুটা জিনিস ঠান্ডা হইতো। কিন্তু এখন মানুষ বুঝতেছে যে জয় বাংলা স্লোগান আর দেওয়াই যাবে না, এবং এটা মানে এটাকে অপমান করা হলো। তো এইটা তো মানে ঠিক হলো না, এইটা তো স্টেটসম্যানশিপ, মানে যারা রাষ্ট্র চালায় তারা যে কেন এইটাকে বিতর্কিত করে মানে আদালতে নিয়ে গিয়ে এটাকে এইভাবে এরকম একটা রায় আনা হলো, মানে এটা আমার কোনো মাথা, এগুলো তো কোনো ইস্যু না রে ভাই, ইস্যু তো অন্য কিছু। হ্যাঁ, আপনি দেখেন পুরো রাষ্ট্র আজকে মানে সবাই আজকে, আপনি যে কোনো রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করবেন, এক রিক্সাওয়ালা বলতেছে যে আমাকে বিষ এনে দেন, আমি বিষ খেয়ে মরি, আমি সংসার চালাতে পারছি না। হ্যাঁ, 300-400 টাকা ইনকাম করি, বাজারে গেলে কিছুই থাকে না। যেখানে এই অবস্থা, আজকে তেলের দামও বাড়ানো হয়েছে। আচ্ছা যাই হোক, মানে দ্রব্যমূল্য হয়তো বাড়তে পারে, সেটা না, কিন্তু এই দ্রব্যমূল্য কমানোর জন্য তো কোনো উদ্যোগ নাই, কোনো এফোর্ট নাই, আপনার সিন্ডিকেট ভাঙার কোনো এফোর্ট নাই, নির্বিকার। এটা একটা মানে কি বলে ইনঅ্যাক্টিভ গভর্নমেন্ট, ল অ্যান্ড অর্ডার ফিরিয়ে আনার ব্যাপারে কোনো উদ্যোগ নাই। তারপরে এই যে মানে সারা দেশে যে জিনিসগুলো, কিছুদিন আগে সুনামগঞ্জে মন্দির ভাঙলো, কয়েকটা মানে ইয়ে করলো, তারপরে সাচিবের প্রেসিডেন্টকে আপনার মানে পুলিশের হাতে তুলে দিল, মানে এটা তো একজন ডাক্তারই স্ট্যাটাস দিছে। হ্যাঁ, এবং একজন সুপরিচিত ডাক্তার,
যে 50 লাখ টাকা চাইছে, দেয় না, 10 লাখ টাকা রাজি, তারপরে হত্যা মামলা ছিল, পুলিশের কাছে হস্তান্তর করছে। এটা তো মানে কি বলে যে ডাক্তার সম্প্রদায়েরই একজন দিছে, এবং কেউ তো চ্যালেঞ্জ করতেছে না, তার মানে সত্যি। তো এই যে চলতেছে জিনিসগুলো, এগুলি তো আপনি অ্যাড্রেস করবেন। আপনি তো মানুষ কি চায়? মানুষ দুইটা জিনিস চায়, একটা হচ্ছে যে মানে ঠিক মতো খেয়ে পরে বাঁচতে চায়, আর একটা হচ্ছে নিরাপদে থাকতে চায়। আর তো মানুষ কিছু চায় না। আমি তো মনে করি মানুষ ভোটও চায় না। হ্যাঁ, আমরা এটা বেশি বেশি করে বলি। মানুষ এই দুইটা মানুষ গ্রামে যান, মানুষ গ্রামে গিয়ে দেখলে মানুষের দুইটা চাওয়া, যে আমার মেয়েটাকে কোনো সন্ত্রাসী মানে বকাঝকা করতেছে কিনা, বা কোনো সন্ত্রাসী দ্বারা সে মানে বিপদে আছে কিনা, আমার মেয়েটা বিপদে আছে কিনা, আমার ছেলেটা মানে কোনো সন্ত্রাসী তাকে মানে মারধর করতেছে কিনা, আমি রাতে ঘুমাইতে পারছি কিনা, এবং আমি বাজারে গিয়ে ঠিকমতো বাজারটা করতে পারছি না। এগুলো হচ্ছে তাদের এজেন্ডা। হ্যাঁ, তাদের এজেন্ডা তো এইসব না। এই যে রাজনীতি সাজাচ্ছি, রাজনীতি সাজাচ্ছি, কিভাবে কি হলে আমাদের সুবিধা হবে, কিভাবে কি হলে সেফ এক্সিট পাবো, কি করলে আমাদের সুবিধা হবে। হ্যাঁ, এই সাজাচ্ছি, এইগুলি কি আপনাদের কাজ? আপনারা ইন্টারিম গভর্নমেন্ট, এইটা আপনারা 3 মাস 6 মাস, বড় জোরে 1 বছর থাকবেন। বুঝতে পেরেছি। আমি তো বলতেছি, আমি মানে আগামী একদম আমি ডেডলাইন দিয়ে দিচ্ছি, আগামী বছরের ডিসেম্বরের মধ্যে যদি মানে ইলেকশন দিয়ে মানে কি বলে যে ইলেকটেড বডির কাছে ক্ষমতা হস্তান্তর না করে, তাহলে বিপদ আছে। এবং এইটা আমার ধারণা হচ্ছে জুন জুলাইয়ের মধ্যেই একটা নিষ্পত্তি হয়ে যাবে। জি, অসংখ্য ধন্যবাদ দুজনকে আজকে সময় দেওয়ার জন্য। এই ছিল আরএম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণ। ডিবিসির সঙ্গেই থাকুন।